Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকের টপিক হলো ফ্রেজ, ক্লজ আর সেন্টেন্স। অর্থাৎ কোনটাকে ফ্রেজ বলা হয়, কোনটাকে ক্লজ বলা হয় আর কোনটাকে সেন্টেন্স বলা হয়, এটা আজকে আমরা শিখব। দেখো, আমি প্রায় বলে থাকি যে তোমাদের জন্য কিছু ফ্রেজ নিয়ে এসেছি। তো ফ্রেজ কোনটাকে বলা হয়? আবার মাঝে মাঝে বলি যে তোমাদের জন্য কিছু কানেক্টর নিয়ে এসেছি বা কিছু লিঙ্কিং ওয়ার্ড নিয়ে এসেছি, যে ওয়ার্ডগুলো দুটো ক্লজকে কানেক্ট করবে। তো ক্লজ কাকে বলা হয়, কোনটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা ক্লজ আর এটা ফ্রেজ? তো আজকের এই ভিডিওটাতে আমরা সমস্ত কিছু শিখতে চলেছি, আর এদের মধ্যে কি পার্থক্য সেটাও আমরা শিখতে চলেছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব ফ্রেজ। দেখো, ফ্রেজের অর্থ হলো বাক্যাংশ বা শব্দগুচ্ছ। কয়েকটা শব্দ মিলিয়ে একটা ফ্রেজ তৈরি হয়, অর্থাৎ কয়েকটা শব্দের সমষ্টিতে একটা ফ্রেজ তৈরি হয়। আর এটা একটা সেন্টেন্সের অংশ হিসাবেও ব্যবহৃত হয়। অর্থাৎ ফ্রেজ হলো একটা সেন্টেন্সের একটা অংশ, আর ঠিক সেই কারণে এটাকে আমরা বাক্যাংশও বলছি। তাহলে তোমরা বুঝতে পারলে যে ফ্রেজের অর্থটা কি। দেখো, ফ্রেজের মধ্যে আমরা কখনোই একটা সাবজেক্ট আর একটা ভার্বের কম্বিনেশন পাবো না। আর ঠিক তার জন্য আমরা কখনোই একটা ফ্রেজ থেকে একটা সম্পূর্ণ অর্থ পাবো না। অর্থাৎ একটা ফ্রেজের মধ্যে তোমরা কখনোই একটা সম্পূর্ণ অর্থ বুঝতে পারবে না। কিন্তু ফ্রেজ সেন্টেন্সের একটা অংশ, যেটা সেন্টেন্সে বসে পুরো সেন্টেন্সটার একটা অর্থ প্রদান করে। এবার কিছু সেন্টেন্স দেখো, যার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে যে কোনটাকে আমরা ফ্রেজ বলছি। যদি আমি বলি আমার বিড়ালটা টেবিলটার উপরে ঘুমাচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? মাই ক্যাট ইজ স্লিপিং অন দ্য টেবল। দেখো, এই সেন্টেন্সে মাই ক্যাট ইজ স্লিপিং এটা একটা সম্পূর্ণ অর্থ প্রদান করছে, আর বাকি যে অংশটুকু রয়েছে এটা হলো একটা ফ্রেজ। অর্থাৎ অন দ্য টেবল এটা হলো একটা ফ্রেজ। দেখো, এটার কিন্তু কোনো অর্থ নেই। অর্থাৎ যদি আমি বলি অন দ্য টেবল, শুধু অন দ্য টেবল বললে একটা পুরো অর্থ কিন্তু বোঝাচ্ছে না। অর্থাৎ আমি যদি বলি টেবিলটার ওপরে, টেবিলটার ওপরে কি, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। যদি আমি বলি আমরা সকালে চা পান করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। উই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। দেখো, এখানে উই ড্রিঙ্ক টি এটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রদান করছে, কিন্তু পরের যে অংশটুকু রয়েছে অর্থাৎ ইন দ্য মর্নিং, এইটুকু একটা ফ্রেজ। আর এটুকু ছাড়াও কিন্তু একটা সম্পূর্ণ ক্লজ তৈরি হতে পারে। অর্থাৎ যদি আমি বলি আমরা সকালে চা পান করি, তো সকালের অংশটুকু বাদ দিয়ে যদি আমি বলি আমরা চা পান করি, তাহলেও কিন্তু এটা নিজেই একটা সম্পূর্ণ অর্থ প্রদান করছে। কিন্তু যদি আমি সেন্টেন্সে ফ্রেজ খুঁজি যে সেন্টেন্সটার ফ্রেজটা কোনটা, তাহলে ফ্রেজটা হলো ইন দ্য মর্নিং। অর্থাৎ যে অংশটুকুকে বাদ দিলেও সেন্টেন্সটা একটা সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারে। অর্থাৎ আমি যদি বলি আমরা চা পান করি, তাহলে কি হবে? উই ড্রিঙ্ক টি। কিন্তু যখন আমি বলছি যে আমরা সকালে চা পান করি, সকালের অংশটুকুই হলো একটা ফ্রেজ। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে? উই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং হলো এখানে একটা ফ্রেজ। আর একটা সেন্টেন্স দেখো, যদি আমি বলি তারা টিভিতে একটা ফুটবল ম্যাচ দেখেছিল, সেন্টেন্সটা কি হবে? দে ওয়াচড আ ফুটবল ম্যাচ অন টিভি। দে ওয়াচড আ ফুটবল ম্যাচ অন টিভি। দেখো, এই সেন্টেন্সটাতে দে ওয়াচড আ ফুটবল ম্যাচ এটুকুতেই কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রদান করছে। যদি আমি বলি তারা ফুটবল ম্যাচ দেখেছিল, তারা একটা ফুটবল ম্যাচ দেখেছিল, তো এটুকুতেই কিন্তু একটা সম্পূর্ণ অর্থ তোমরা বুঝতে পারছো যে তারা একটা ফুটবল ম্যাচ দেখেছিল। তো টিভিতে অর্থাৎ অন টিভিটা হলো এখানে ফ্রেজ। যদি আমি বলি আমরা বাগানে ফুল লাগিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? উই প্লান্টেড ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। উই প্লান্টেড ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। দেখো, আমরা ফুল লাগিয়েছিলাম এইটুকুই কিন্তু একটা সম্পূর্ণ অর্থ বোঝাচ্ছে। যদি আমি বলি আমরা ফুল লাগিয়েছিলাম, তো এটুকু একটা সম্পূর্ণ অর্থ তোমাদেরকে বোঝানো যাবে। তো এটুকু ইংরেজিতে কি হবে? উই প্লান্টেড ফ্লাওয়ার্স। উই প্লান্টেড ফ্লাওয়ার্স। আর যেটুকু অংশ যোগ না করলেও একটা সম্পূর্ণ অর্থ প্রদান করা যায়, সেই অংশটুকুই হলো এখানে একটা ফ্রেজ। অর্থাৎ আমরা বাগানে ফুল লাগিয়েছিলাম, তো বাগানে হলো এখানে একটা ফ্রেজ। ইন দ্য গার্ডেন। ইন দ্য গার্ডেন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোনটুকুকে ফ্রেজ বলছি, কোনটাকে ফ্রেজ বলছি। দেখো, ফ্রেজটাকে যদি তোমরা সেন্টেন্স থেকে আলাদা করে নাও, দেখবে এর কিন্তু নিজের কোনো অর্থ নেই। অর্থাৎ এটা একটা কমপ্লিট সেন্স প্রদান করছে না।
এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে একটা সেন্টেন্সে কি একটাই ফ্রেজ থাকতে পারে? না, একটা সেন্টেন্সে একের বেশিও ফ্রেজ থাকতে পারে। পরের এক্সাম্পলটার মধ্যে দিয়ে তোমরা এটা বুঝতে পারবে যে একটা সেন্টেন্সের মধ্যে একটারও বেশি ফ্রেজ থাকতে পারে। আমি হরর মুভি পছন্দ করি না, তা সত্ত্বেও আমি এটা দেখতে চাই। সেন্টেন্সটা কি হবে? আই ডোন্ট লাইক হরর মুভিজ, হ্যাভিং সেড দ্যাট আই ওয়ান্ট টু ওয়াচ দিস ওয়ান। I don't like horror movies. Having said that, I want to watch this one. দেখো এই সেন্টেন্সটার ভেতরে তিনটে ফ্রেজ আছে, অর্থাৎ এই সেন্টেন্সে একের বেশি ফ্রেজ রয়েছে। এই সেন্টেন্সটার প্রত্যেকটা পার্টকে যদি তোমরা আলাদা আলাদা করে দেখো, দেখবে এগুলোর মধ্যে তোমরা একের বেশি ফ্রেজ দেখতে পাবে। প্রথম পার্টটা হলো আই ডোন্ট লাইক হরর মুভিজ। দেখো আমি পছন্দ করি না, এইটুকুই কিন্তু একটা সম্পূর্ণ অংশ প্রদান করছে। তো আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক, এটুকু বাদ দিয়ে যে অংশটুকু রয়েছে হরর মুভিজ, এই ক্লজটার মধ্যে, এই পার্টটার মধ্যে এটুকুই কিন্তু একটা ফ্রেজ। পরেরটা হলো হ্যাভিং সেড দ্যাট। দেখো আলাদা ভাবে, অর্থাৎ সেন্টেন্স থেকে আলাদাভাবে যদি আমি হ্যাভিং সেডকে দেখি, তার কোনো আলাদা অর্থ নেই, অর্থাৎ এটুকু একটা সম্পূর্ণ অর্থ প্রদান করে না। আর এটা হলো একটা ফ্রেজ, হ্যাভিং সেড দ্যাট হলো একটা ফ্রেজ যার অর্থ হলো সত্ত্বেও। তো আমি হরর মুভিটা পছন্দ করি না, তার সত্ত্বেও তার পরের অংশটুকু দেখো। আর পরের অংশটুকু হলো আই ওয়ান্ট টু ওয়াচ দিস ওয়ান। দেখো এই অংশটুকুর মধ্যে আই ওয়ান্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বটাকে ছেড়ে বাকি অংশটা অর্থাৎ প্রিপোজিশনটা থেকে বাকি অংশটাই হলো একটা ফ্রেজ। তো তোমরা বুঝতে পারছো একটা সেন্টেন্সে একটার বেশি ফ্রেজ থাকতে পারে। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে ফ্রেজ কাকে বলে, মোটামুটি একটা ধারণা তোমাদের হয়েছে। এবার আমরা দেখব ক্লজ কাকে বলে। দেখো যখন তোমরা পুরোটাই জানতে পারবে, অর্থাৎ ফ্রেজ, ক্লজ আর সেন্টেন্স পুরোটাই জানতে পারবে, দেখবে পুরোটাই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ তখন তোমরা আলাদা করতে পারবে যে কোনটা ক্লজ আর কোনটা ফ্রেজ। দেখো এবার আমরা দেখব ক্লজ। ক্লজের অর্থ হলো উপবাক্য, যেটা কয়েকটা শব্দেরই একটা সমষ্টি, অর্থাৎ ঠিক ফ্রেজের মতোই কয়েকটা শব্দ মিলিয়েই একটা ক্লজ তৈরি হয়। আর এটাও সেন্টেন্সেরই একটা পার্ট, অর্থাৎ বাক্যের একটা অংশ। তাহলে ফ্রেজ আর ক্লজের মধ্যে কি পার্থক্য? দেখো ফ্রেজে সাবজেক্ট আর ভার্বের কোনো কম্বিনেশন ছিল না, অর্থাৎ এখানে কোনো সম্পূর্ণ অর্থ আমরা বুঝতে পারতাম না। কিন্তু ক্লজে একটা সম্পূর্ণ অর্থ প্রদান করা হয়, অর্থাৎ ক্লজের মধ্যে তোমরা সাবজেক্ট এবং ভার্বকে দুটোকেই পাবে। আর যখন তোমরা একটা ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব দুটোকেই পাবে, তখন দেখবে ক্লজটার একটা সম্পূর্ণ অর্থ তোমরা বুঝতে পারছো। অর্থাৎ একটা ক্লজ একটা সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারে, একটা সেন্স প্রদান করতে পারে। আবার সমস্ত ক্লজ কমপ্লিট সেন্স প্রদান করে না। আর ঠিক সেই কারণে ক্লজকে আমরা দুভাগে ভাগ করতে পারি, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ আর ইনডিপেন্ডেন্ট ক্লজ। যে ক্লজে সম্পূর্ণ অর্থ অর্থাৎ একটা কমপ্লিট সেন্স প্রদান করবে যে ক্লজটা, সেই ক্লজটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে ক্লজটা অন্য ক্লজের ওপর ডিপেন্ড করে তৈরি হবে, অর্থাৎ অন্য ক্লজকে ডিপেন্ড না করে নিজে সম্পূর্ণ একটা অর্থ প্রদান করতে পারবে না, সেটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো যার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে যে কোনটাকে আমরা ক্লজ বলছি। যদি আমি বলি যদিও বৃষ্টি হচ্ছিল তবুও আমরা হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? Although it was raining, we decided to go for a walk. Although it was raining, we decided to go for a walk. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। দেখো এখানে তোমরা দুটো পার্ট দেখতে পাবে, অর্থাৎ সেন্টেন্সটাকে দুটো পার্টে আলাদাভাবে ভাগ করা হয়েছে। আর আরেকটা ক্লজের আগে আমরা কমা দিয়ে ক্লজটাকে শুরু করেছি, আর এভাবে আমরা সেন্টেন্সে দুটো ক্লজকে ব্যবহার করেছি। দুটো ক্লজের আলাদা আলাদা অর্থ তোমরা বোঝার চেষ্টা করো। প্রথমটা হলো although it was raining, যার অর্থ হলো যদিও বৃষ্টি হচ্ছিল। আচ্ছা যদি শুধু এটুকুই তোমরা শোনো তাহলে কি পুরো অর্থটা তোমরা বুঝতে পারছো? অর্থাৎ যদি আমি বলি যদিও বৃষ্টি হচ্ছিল তবুও কি, অর্থাৎ এই অংশটুকুর কিন্তু নিজের কোনো অর্থ পুরোপুরি আমরা বোঝাতে পারছি না। অর্থাৎ এই ক্লজটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, যে ক্লজটা অন্য আর একটা ক্লজের উপরে ডিপেন্ড করে রয়েছে। এবার যদি আমি পরের অংশটুকু বলি তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে আগের ক্লজটার অর্থ কি ছিল। অর্থাৎ আগের ক্লজটার অর্থ বোঝাতে গেলে আমাদের পরের ক্লজটাকে বলতে হবে, আর ঠিক সেই কারণে আমরা আগের ক্লজটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। পরের ক্লজটা কি আছে? উই ডিসাইডেড টু গো ফর আ ওয়াক, যার অর্থ হলো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হাঁটতে যাওয়ার।
এই ক্লজটা কিন্তু নিজেই একটা সম্পূর্ণ অর্থ প্রদান করছে, যার আগের ক্লজটার কোনো দরকারই পড়ে না। অর্থাৎ যদি আমি বলি যে আমরা হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে যে অর্থটা কি, আমি কি বোঝাতে চাইছি। যদি আমি না বলি যদিও বৃষ্টি হচ্ছিল, তবুও তোমরা বুঝতে পারবে যে এই ক্লজটার অর্থটা কি। তো এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যার আর একটা ক্লজের সাহায্য নেওয়ার দরকার পড়ে না। তো এটা হলো একটা স্বাধীন ক্লজ, যার আর একটা ক্লজের সাহায্য নেওয়ার দরকার হয় না। আর একটা এক্সাম্পল দেখো, যার মধ্যে দিয়ে তোমরা আরো একটু ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি যদি তোমার খিদে পায় ফ্রিজে খাবার আছে, সেন্টেন্সটা কি হবে? ইফ ইউ আর হাংরি দেয়ার ইজ ফুড ইন দ্য ফ্রিজ। এই সেন্টেন্সেও কিন্তু দুটো ক্লজ আছে, দুটো ক্লজ তোমরা দেখতে পাচ্ছ। প্রথম ক্লজটা হচ্ছে ইফ ইউ আর হাংরি, যদি তোমার খিদে পায়। যদি আমার খিদে পায় তো কি, অর্থাৎ এই ক্লজটাকে যদি আমি আলাদাভাবে অর্থ করতে চাই, তাহলে কিন্তু এই ক্লজটা একটা সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারছে না। অর্থাৎ এই ক্লজটার একটা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়, যার আর একটা ক্লজের ওপরে নির্ভর করতে হয়। পরের ক্লজটা কি আছে? দেয়ার ইজ ফুড ইন দ্য ফ্রিজ, অর্থাৎ ফ্রিজে খাবার আছে। তো ফ্রিজে খাবার আছে, এটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রদান করছে। যদি আমি বলি ফ্রিজে খাবার আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার এই ক্লজটার অর্থটা কি। তো এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যার আর একটা ক্লজের ওপর নির্ভর করতে হয় না। তাহলে তোমরা বুঝতে পারছো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ আমরা কাকে বলছি। যদি তুমি জোরে দৌড়াও, তাহলে তুমি ট্রেনটা ধরে ফেলবে। সেন্টেন্সটা কি হবে? ইফ ইউ রান ফাস্ট ইউ উইল ক্যাচ দ্য ট্রেন। ইফ ইউ রান ফাস্ট ইউ উইল ক্যাচ দ্য ট্রেন। এই সেন্টেন্সটাতে তোমরা দেখতে পাবে দুটো ক্লজ আছে। প্রথম ক্লজটা হচ্ছে ইফ ইউ রান ফাস্ট। তো এটার আলাদা অর্থ কি হতে পারে? ইফ ইউ রান ফাস্টের অর্থ হলো যদি তুমি জোরে দৌড়াও। তো যদি তুমি জোরে দৌড়াও তাহলে কি হতে পারে? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, অর্থাৎ এটা একটা সম্পূর্ণ অর্থ কিন্তু আমরা বুঝতে পারছি না। আর এটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা অন্য আর একটা ক্লজের উপর নির্ভর করে আছে। পরের ক্লজটা কি আছে? ইউ উইল ক্যাচ দ্য ট্রেন, তুমি ট্রেনটা ধরে ফেলবে। তো এটার কিন্তু একটা সম্পূর্ণ অর্থ বোঝা যাচ্ছে। অর্থাৎ আমি যদি বলি ইউ উইল ক্যাচ দ্য ট্রেন, তার অর্থ হলো তুমি ট্রেনটা ধরে ফেলবে। তো এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যার আর একটা ক্লজের ওপর নির্ভর করতে হয় না, নিজেই একটা সম্পূর্ণ অর্থ, একটা কমপ্লিট সেন্স প্রদান করতে পারে। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের ক্লজগুলোকে যদি তোমরা লক্ষ্য করো, প্রত্যেকটা ক্লজের মধ্যে কিন্তু আমরা সাবজেক্ট এবং ভার্ব দুটোকেই পাচ্ছি। অর্থাৎ সাবজেক্ট ভার্বের কম্বিনেশন কিন্তু প্রত্যেকটা ক্লজের মধ্যে থাকে। কিছু ক্লজে আমরা কমপ্লিট সেন্স পাই, আর কিছু ক্লজে আমরা কমপ্লিট সেন্স পাই না। যে ক্লজটা কমপ্লিট সেন্স প্রদান করে, অর্থাৎ একটা সম্পূর্ণ অর্থ প্রদান করে, সেই ক্লজটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে ক্লজটা একটা সম্পূর্ণ সেন্স প্রদান করে না, সেটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লজ। আমার মনে হয় এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আর ক্লজ আর ফ্রেজের মধ্যে কি পার্থক্য? দেখো, ক্লজে আমরা সাবজেক্ট এবং ভার্ব দুটোকেই পাই, আর ফ্রেজে আমরা সাবজেক্ট ভার্ব দুটোকে পাই না। অর্থাৎ ক্লজে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে, আর ফ্রেজে সেটা থাকে না। এবার আমরা দেখব সেন্টেন্স, অর্থাৎ বাক্য। সেন্টেন্স কাকে বলে? দেখো, সেন্টেন্স হলো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন, আর সেন্টেন্সে সব সময় একটা কমপ্লিট সেন্স প্রদান করবেই। ক্লজে আমরা দেখেছি কমপ্লিট সেন্স প্রদান করতেও পারে, নাও করতে পারে, অর্থাৎ একটা সম্পূর্ণ অর্থ প্রদান করতেও পারে, নাও করতে পারে। কিন্তু সেন্টেন্সে সব সময় একটা কমপ্লিট সেন্স প্রদান করবে। যদি আমি বলি কুকুররা ঘেউ ঘেউ করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডগস বার্ক। ডগস বার্ক। দেখো, এটুকুতেই কিন্তু একটা সম্পূর্ণ অর্থ আমরা বোঝাতে পারি। অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস ভার্ব দুটোই কিন্তু আছে। তো এটুকুই একটা সেন্টেন্সের পুরো গঠন তৈরি হতে পারে, অর্থাৎ এটুকু দিয়ে একটা সেন্টেন্সের পুরো গঠন তৈরি হতে পারে। যদি আমি বলি কুকুররা জোরে জোরে ঘেউ ঘেউ করে ডাকে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডগস বার্ক লাউডলি। ডগস বার্ক লাউডলি। দেখো, লাউডলি কিন্তু একটা ফ্রেজের ভেতরে কনসিডার হয়ে যাবে। লাউডলি হলো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি আমি বলি সে গান করে, সেন্টেন্সটা কি হবে? শি সিংস। শি সিংস। যদি আমি বলি সে সুন্দরভাবে গান করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি সিংস বিউটিফুলি। শি সিংস বিউটিফুলি। দেখো, শি সিংস এটুকুই কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ এটুকুর মধ্যেই সাবজেক্ট প্লাস ভার্ব দুটোই আছে, আর একটা সম্পূর্ণ অর্থ প্রদান করছে। অর্থাৎ সে গান করে। সে গান করে বললে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা কমপ্লিট অর্থ, অর্থাৎ সে গান করে। তারপরে কিন্তু আর কোনো প্রশ্নই থাকতে পারে না।
তো এটা একটা কমপ্লিট অর্থ প্রদান করছে, অর্থাৎ এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তো তোমরা কখনো ভাববে না যে একটা সেন্টেন্সের অর্থ হলো বড় কিছু একটা, অর্থাৎ যার ভেতরে অনেকগুলো ক্লজ থাকবে, অনেকগুলো ফ্রেজ থাকবে, এরকমটা কিন্তু নয়। অর্থাৎ আমরা দুটো ওয়ার্ড দিয়েও কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে পারি, যেখানে সাবজেক্ট আর ভার্ব দুটোই থাকবে, অর্থাৎ দুটোর কম্বিনেশন থাকবে। অর্থাৎ তোমরা যদি এই সেন্টেন্সটাকে দেখো যে আই ডোন্ট লাইক হরর মুভিজ, হ্যাভিং সেড দ্যাট আই ওয়ান্ট টু ওয়াচ দিস ওয়ান। আই ডোন্ট লাইক হরর মুভিজ, হ্যাভিং সেড দ্যাট আই ওয়ান্ট টু ওয়াচ দিস ওয়ান। দেখো এই সেন্টেন্সে আমরা তিনটে ফ্রেজ পেয়েছি, আর সেন্টেন্সটাকে তিনটে অংশে ভাগ করা হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা সেন্টেন্স, অর্থাৎ পুরোটা মিলিয়ে কিন্তু একটা সেন্টেন্স। আবার দুটো ওয়ার্ড মিলিয়েও কিন্তু একটা সেন্টেন্স। তো সঠিক অর্থ প্রদান করলে সেটা একটা সেন্টেন্সের মধ্যে আমরা কাউন্ট করব। তাহলে তোমরা বুঝতে পারলে ফ্রেজ, ক্লজ আর সেন্টেন্স কাকে বলে, আর এগুলোর মধ্যে কি পার্থক্য। আমার মনে হয় আজকের এই ভিডিওটার পরে তোমরা আর কখনোই এগুলোর ব্যবহার নিয়ে কনফিউজড হবে না, তোমাদের আর কোনো রকম কনফিউশন আসবে না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.